সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। বাংলাদেশের সাম্প্রতিক মুভমেন্টে একটা জিনিস মনে হচ্ছে যে বাংলাদেশ বড় কোনো একটা সামরিক জোটে নাম লেখাতে যাচ্ছে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে গতকাল বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ইনায়েত কবিরও একটি স্টোরি করেছেন। সামরিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কি সেটি একটু যদি আপনি চিন্তা করেন, পৃথিবীতে মোটামুটি যারা শক্তিশালী দেশ, সামরিক শক্তিতে বাংলাদেশ কিন্তু আসলে নাই। কেন নাই? আপনি শুধু, আমি অন্য কোনো উদাহরণে যাব না, যে আপনি যদি সামরিক বাজেটটা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আমার প্রতিবেশী ভারত পর্যন্ত আরও অন্যান্য মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট পৃথিবীর সেরা। একাই যে খরচটা করে পৃথিবীর শীর্ষ 10টাও যদি জোড়া দেন তাও এক হবে না। প্রায় $900 বিলিয়ন মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট। চীনের কয়েকশো বিলিয়ন ডলার, রাশিয়ার কয়েকশো বিলিয়ন ডলার। আপনি আমার প্রতিবেশী ভারতের সামরিক বাজেটের কথাও যদি চিন্তা করেন, $100 বিলিয়ন, অ্যারাউন্ড $100 বিলিয়ন। ফকিন্নি পাকিস্তানের সামরিক বাজেট, যে খেতে পারে না, পড়তে পারে না, যাদের জনগণকে নিরাপত্তা দিতে পারে না, তাদেরও কিন্তু অ্যারাউন্ড $10 বিলিয়ন কাছাকাছি সামরিক বাজেট। বাংলাদেশের সামরিক বাজেট কত জানেন? গত অর্থ বছরে মাত্র $3.5 বিলিয়ন মতো সামরিক বাজেট। আর এরই মধ্যে বাংলাদেশ উচ্চ অভিলাষী স্বপ্ন দেখছে। এবং বাংলাদেশে ধরেন এই যে সামরিক ক্ষেত্রে, সামরিক কি জন্য? যে দেশ রক্ষা, প্রতিরক্ষার জন্য। বাংলাদেশের অফিসারদের বা সৈনিকদের কি ট্রেনিং দেওয়া হয়? ট্রেনিংয়ের সময় কি বলা হয়? তোমাদের যুদ্ধ করলে কার সাথে যুদ্ধ করতে হবে? প্রথমত তো সীমান্ত রাষ্ট্রের সাথে যুদ্ধ হয় কোনো বিশেষ ঘটনা ঘটলে, তাই না? কারণ বাংলাদেশ তো আর ইসরায়েল নয়, বাংলাদেশ তো আর মার্কিন যুক্তরাষ্ট্র নয়। সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে ইরানে হামলা করবে, মধ্যপ্রাচ্যে হামলা করবে। ইসরায়েলেরও $45 বিলিয়ন, এই চলতি অর্থ বছরে $45 বিলিয়ন সামরিক বাজেট। ইসরায়েল এসে হামলা করছে ইরানে। বাংলাদেশ তো এমন নয় যে বাংলাদেশ থেকে গিয়ে তাইওয়ানে হামলা করবে বা আফগানিস্তানে হামলা করবে, এটা তো সম্ভব নয়। এ কারণে বাংলাদেশের অফিসার জওয়ানদের ধারণা দেওয়া হয় যে তোমাদের সীমান্ত রক্ষা করতে হবে। প্রধান সময় সেই সীমান্তে কে আছে? মিয়ানমার আর ভারত। মিয়ানমার খুব ছোট্ট অংশ, মিয়ানমারের সামরিক শক্তিও বাংলাদেশের থেকে উপরে। আর ভারত তো আপনি দেখলেন তো $100 বিলিয়ন, আর আপনি $3.5 বিলিয়ন সামরিক শক্তি নিয়ে আপনার লম্ফঝম্প। এই হয়েছে অবস্থা। এখন আলাপ চলছে বাংলাদেশ কি কোনো সামরিক জোটে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে কিনা, যার কারণে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের পদধ্বনি শোনা যাচ্ছে। স্বাধীনতার 55 বছরের ইতিহাসে বাংলাদেশ কি প্রথমবারের মতো কোনো কৌশলগত সামরিক জোটে যোগ দিতে যাচ্ছে? 2026-27 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বিপুল অঙ্কের বাজেট প্রস্তাব করেছে, তা কেবল আধুনিকায়ন নয়, বরং এক নতুন সামরিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। এটা বিপুল বলা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক কন্টেক্সটে এটা মোটেই বিপুল নয়। বলা হচ্ছে যে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এমন মোড় আগে কখনো আসেনি। দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটি বিশাল প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। 2026-27 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় শুধুমাত্র সামরিক সরঞ্জাম এবং উন্নত যুদ্ধ প্রযুক্তি কেনার জন্য প্রায় $2.2 বিলিয়ন বা 27,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছে। মনে রাখবেন, এটি কিন্তু প্রতিরক্ষা বাহিনীর নিয়মিত বাজেট নয়। ওই যে আমি বললাম যে চলতি অর্থ বছরে বাজেট $3.5 বিলিয়ন। এই যে এই বাজেটটার বাইরে আগামী অর্থ বছরের যে বাজেট হবে, এই বাজেটের বাইরেই $2.2 বিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জামাদি ক্রয়ের একটা প্রস্তাব দিয়েছে। এটি সম্পূর্ণ আলাদা
প্রকিউরমেন্ট বাজেট বা ক্রয় বাজেট, এর মধ্যে বেতন, লজিস্টিক্স বা প্রশাসনিক কোনো খরচ নেই। এই পুরো টাকাটাই খরচ হবে নতুন অস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য। কেন জাতীয় প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন না করেই মিত্র দেশগুলোর সাথে ভারসাম্য বজায় রাখার কথা বলে বাংলাদেশ এই বিশাল ব্যয়ের দিকে এগোচ্ছে? আমি যদি মুদ্রা কথা বলি, এই যে ধরুন 27,000 কোটি টাকা বা 2.2 বিলিয়ন ডলারের যে অস্ত্র ক্রয় করা হচ্ছে, এই অস্ত্রগুলো আসলে বাংলাদেশের জন্য একটা খেলনা অস্ত্র। কারণ এই অস্ত্রগুলো আপনি কোথায় কাজে লাগাবেন? এই বাজেটের সবচেয়ে বড় প্রস্তাবটা করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। প্রায় 12,232 কোটি টাকার এক আধুনিকায়ন পরিকল্পনার আওতায় কেনা হবে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA। এছাড়া তালিকায় আছে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি ট্রান্সপোর্ট হেলিকপ্টার এবং বর্তমান যুদ্ধের প্রধান হাতিয়ার আধুনিক UAV ও কমব্যাট ড্রোন। আকাশসীমা সুরক্ষিত করতে কেনা হচ্ছে অ্যান্টি ড্রোন সিস্টেম, লং রেঞ্জ রাডার এবং উন্নত মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। সরকারের লক্ষ্য পরিষ্কার: আধুনিক রাডার সমৃদ্ধ ফাইটার জেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব নিশ্চিত করা। সেই সাথে দক্ষ পাইলট, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান তৈরির মাধ্যমে বিমান বাহিনীকে স্বনির্ভর করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পিছিয়ে নেই সেনাবাহিনীও, তাদের জন্য আধুনিক অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং উন্নত সামরিক সরঞ্জাম কেনার জন্য প্রায় 9,900 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। তবে সবচেয়ে আশার কথা হলো দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য আলাদাভাবে আরও 1,547 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। ভালো কথা, আমার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন হবে, যেমন পাকিস্তান করছে। চীনা প্রযুক্তি দিয়ে তারা আবার রপ্তানি করে। এখানে উৎপাদন হোক, রপ্তানি করুন অস্ত্র, কিন্তু আপনি অস্ত্র নিয়ে এই অস্ত্র আপনার কোনো কাজে লাগবে না। অস্ত্র খেলনা অস্ত্র হিসেবে ব্যবহার হবে। কারণ আপনার আশপাশে কারা, সেটি মাথায় রাখতে হবে। দুটি সীমান্ত রাষ্ট্র, ভারত তো বিশাল ভারত, সেই ভারতের নাম নেওয়ার সাহসটাই পাওয়া কঠিন। মিয়ানমারও আমাদের থেকে উপরে। কাজেই আপনার যতই অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হন না কেন, লাভ হবে না। বরঞ্চ আপনি সামরিক সরঞ্জাম উৎপাদনে যদি মনোযোগ দেন, মনোনিবেশ করেন এবং সেগুলো যদি বিদেশে রপ্তানির প্রক্রিয়া করেন, চেষ্টা করেন, সেটি হবে যুক্তিযুক্ত। এই যে এত অস্ত্র কেনার চাইতে এই অস্ত্র দিয়ে আপনি সামরিক সমরাস্ত্র কারখানা বড় করেন, বৃদ্ধি করেন, আপনি রপ্তানিও করবেন, সেই কারখানার উৎপাদিত পণ্য আপনারও থাকবে। একই সাথে নৌবাহিনীর সক্ষমতা বাড়াতেও নেওয়া হয়েছে বড় উদ্যোগ। এখন আর শুধু বিদেশ থেকে কেনা নয়, বরং নিজেদের ডক ইয়ার্ডেই 4টি বড় টহল জাহাজ বা লার্জ পেট্রোল ভেসেল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পেকুয়া সাবমেরিন বেসের জন্য কাটার সাকশন ড্রেজার, ট্রেনিং সিমুলেটর এবং আধুনিক যোগাযোগ সরঞ্জাম কেনার প্রক্রিয়া চলছে। একই সাথে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌঘাটিগুলোতে প্রশাসনিক ভবন, আবাসিক কমপ্লেক্স এবং হাসপাতাল নির্মাণের কাজও এই পরিকল্পনার অংশ। এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর বিষয়ে, যে বিষয়টি আমরা আলাপ করেছি। সম্প্রতি পাকিস্তান অবজারভারে প্রকাশিত একটি রিপোর্ট দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। আগামী জুন মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পরপরই পাকিস্তানের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসতে পারেন। এই সফরটি 1971 সালের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। আলোচনা হতে পারে বাণিজ্য, আঞ্চলিক সংযোগ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে। তবে সব কিছুর ঊর্ধ্বে থাকবে প্রতিরক্ষা সহযোগিতা। শোনা যাচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা BOF কে আধুনিকায়ন করতে কারিগরি সহায়তা দেবে পাকিস্তান। এছাড়া
ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে যৌথ অংশীদারিত্ব ও সামরিক প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি হতে পারে। এমনকি পাকিস্তান বিমান বাহিনীর একটি দল সম্প্রতি ঢাকা সফর করে বাংলাদেশকে JF-17 থান্ডার ফাইটার জেট কেনার ব্যাপারে উৎসাহিত করেছে এবং পাইলটদের প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো পাকিস্তানের এই সফরের মূল লক্ষ্য হতে পারে বাংলাদেশকে একটি বিশেষ সামরিক জোটে অন্তর্ভুক্ত করা, যেখানে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক আগে থেকেই সক্রিয়, এবং এই জোটেই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করবার একটা প্রচেষ্টা চলছে বলে আলাপ হচ্ছে। আঞ্চলিক ভূ রাজনীতির বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি যখন বাড়ছে, তখন পাকিস্তানের মধ্যস্থতায় বাংলাদেশ একটি নতুন মেরুকরণে যোগ দিতে যাচ্ছে। পাকিস্তানের সাথে সরাসরি সমুদ্রপথে পণ্য পরিবহন, ভিসা সহজীকরণ এবং বিমান চলাচল শুরুর যে প্রক্রিয়া চালু হয়েছিল তা এখন সামরিক মাত্রায় রূপ নিচ্ছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। তাই তুরস্ক ও বাংলাদেশকে নিয়ে সৌদি, পাকিস্তান এই সামরিক বলয় তৈরি হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক প্রভাব আরও সুসংহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আধুনিক ড্রোন যুদ্ধ এবং আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতায় বাংলাদেশ নিজেকে দ্রুত প্রস্তুত করছে। একদিকে বিশাল অস্ত্র ক্রয় পরিকল্পনা, অন্যদিকে নতুন নতুন সামরিক মিত্রের সন্ধান, সব মিলিয়ে বাংলাদেশ এক নতুন পথে যাত্রা শুরু করেছে। তবে জাতীয় প্রতিরক্ষা নীতি ছাড়াই এই বিশাল ব্যয় এবং সামরিক জোটে যোগদানের এই গুঞ্জন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়। পাকিস্তানের সাথে এই নতুন প্রতিরক্ষা সহযোগিতা এবং $2.2 বিলিয়ন এই বিশাল সামরিক কেনাকাটা কি বাংলাদেশের সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে, নাকি অন্য কিছু ঘটবে? সেগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করব এবং দেখব যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।